আমি এই ভিডিওটা জাস্ট আগে, আপনারা হয়তো এক সপ্তাহ পরে দেখছেন ভিডিওটা, কিন্তু এই ভিডিওটা জাস্ট আগেই একজনের উত্তরসূরির একটা ভিডিও শুট করলাম। এবার তার পূর্বসূরির একটা ভিডিও শুট করছি, এবং এটার কারণ হচ্ছে আমি 2020 জানুয়ারি ফেব্রুয়ারি অব্দি মোস্টলি ক্লাসিক পড়তাম। তো এরপর লকডাউন থেকে এবং সেই সময় সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি সময় কাটাতে কাটাতে এখনকার সময়ের লেখকদের প্রতি অনেক বেশি অ্যাট্রাক্টেড হয়ে যায়, এবং তারপরে প্রায় 4-5 বছর আমি এখনকার সময়ের লেখাই বেশি পড়েছি। তো আমি আবারও আমার সেই 2020 বা তার আগের ওই পরিস্থিতিতে ফিরে যেতে চাইছি, ক্লাসিক আরও বাড়াবো। কারণ সত্যি কথা বলতে এখনকার সময় অনেক পড়া হয়ে গেছে, তো আমি সেই জন্য কিছুদিন একটু ক্লাসিকে চলে যাব, এবং আবার হয়তো 2027-28 ওই টাইমে হয়তো গিয়ে আবার যখন আমার ইচ্ছা হবে আবার এখনকার সময় শিফট করব। হাই, আমি রক্তিম। তো চলুন ভিডিও শুরু করা যাক। আশা করি আপনাদের একটা ভালো ভিডিও উপহার দেব। আমি কথা বলবো অবাক পৃথিবী এই বইটা নিয়ে, নারায়ণ সান্যাল মহাশয়ের লেখা। বইটা মিত্র ঘোষ পাবলিশারের। 110 থেকে 12 এরকম পেজ আছে, 120 হচ্ছে এর দাম। আর বইটার পেজ কোয়ালিটি যেরকম হয় আর কি, সেরকমই আর কি। এটা খুব আউটস্ট্যান্ডিং না হলেও মোটামুটি খারাপ না। আর বইটা খুলে দেখাই, বইটা এরকম দেখতে। এর কভারটা কিন্তু খুব ইন্টারেস্টিং, দেখুন অনেক কিছু রয়েছে, অনেক রকম ছোট ছোট ছবি। যখন বইটা আপনারা কিনে হাতে পাবেন, হয়তো এই ভিডিওতে অতটা বোঝা না গেল, তখন কভারটার দিকে ভালো করে দেখবেন। সত্যি অনেক কিছু রয়েছে এবং অবাক করে দেওয়ার মতন এই পৃথিবীতে অনেক ঘটনা ঘটছে। তো এই সমস্ত কিছুকে নিয়েই এবং এই সমস্ত কিছুকে ব্যবহার করে একটা প্যারালাল পৃথিবী বা একটা প্যারালাল জগৎ তৈরি করে এই উপন্যাসটা লেখা হয়েছে, অবাক পৃথিবী। এই উপন্যাসটা নিয়ে আলোচনা করার আগে শুধু একটা কথা বলবো, লেখক নিজেও লিখে দিয়েছেন বইয়ের একটা জায়গাতে, এবং আমারও মনে হয়েছে যারা 10+2 লেভেলে পদার্থবিদ্যা, গণিত এবং রসায়নের জ্ঞান ততটা নেই বা ওই ধরনের বিষয় নিয়ে পড়াশোনা করেননি, তাদের এই বইটা বুঝতে কোথাও গিয়ে সমস্যা হতে পারে। লেখক আবার সাজেস্ট করেছেন যে ওই ধরনের পাঠক ওই ধরনের বিষয় বোঝে এরকম লোকের কাছে সাহায্য নিন, যেমন লগারিদম, লগ টেবিল এবং স্যার আইজ্যাক নিউটনের থিওরি অফ গ্র্যাভিটি। এটা কিন্তু নিউটনের ওই 3টে সূত্র না, মেকানিক্সের সূত্র না, গ্র্যাভিটির সূত্র। এই সমস্ত কিছু এবং অর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে, বেঞ্জিন রিং, তার মাঝখানে ওই জিনিসটা গোল করে দিয়ে রাখি কেন, ওটা সকল সময় ঘুরতে থাকে। এই সমস্ত কিছু অনেক রকমের ব্যাখ্যা রয়েছে, সাইটোপ্লাজম, ডিএনএ, আরএনএ, অনেক কিছু ব্যাখ্যা রয়েছে। সুতরাং সেই ধরনের পাঠকের জন্য এটা একটা জাস্ট বলে রাখলাম, আপনারা দেখে নেবেন যে কি করবেন না করবেন। এবার হচ্ছে উপন্যাসটা কি নিয়ে। উপন্যাসটা এক কথা হচ্ছে ফাটাফাটি। নারায়ণ সান্যালের লেখা মানে এখনো অব্দি খুব খারাপ লেগেছে এরকম আমি বলতে পারবো না। আরো একটা কথা বলে দিই, এই লেখাটা কিন্তু বিদেশি লেখা দ্বারা অনুপ্রাণিত। কি বিদেশি লেখা কিভাবে, তার ছোট্ট একটা ভূমিকা রয়েছে, সেই ভূমিকায় নারায়ণ সান্যাল মহাশয় সেটাও বলে দিয়েছেন, সেটা আপনারা দেখে নিতে পারেন। মোটামুটি এটা বিদেশি দ্বারা অনুপ্রাণিত, কিন্তু আমার অত কিছু জানার দরকার নেই। আমার যেটা দরকার সাহিত্যের রস আস্বাদন করা, সেটা আমরা পেয়েছি। এখানে দেখানো হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার পর পৃথিবী উজাড় হয়ে গেছে, তারপর 3 জন মানুষ বেঁচে আছে, আর এই পৃথিবীটা চালাচ্ছে হচ্ছে যন্ত্র মানব অর্থাৎ রোবটরা। এবং তার সাথে তৃতীয় বিশ্বযুদ্ধের পর কিছু প্রায় মানব বেঁচে আছে। এই প্রায় মানব কনসেপ্টটা হচ্ছে যে মানুষ তার বুদ্ধিশুদ্ধি হারিয়ে ফেলেছে, তারা হাসে না, কাঁদে না, কিছুই করে না, কিন্তু তারা মানুষ। এইবার ওই 3 জন যে স্বাভাবিক মানুষ বেঁচে আছে, তারা প্ল্যান করবে যে এই প্রায় মানবের মধ্যে কিছু মহিলা আছে, কিছু পুরুষ আছে, এদেরকে কি করে ব্যবহার করে আবার প্রজনন করে হিউম্যান রেসকে আবার এগিয়ে নিয়ে যাওয়া যায়। তার কারণ আমরা জানি যে একটা রেস টিকে থাকার জন্য সেই রেসের নতুনদের জন্ম দিতে হয়। মানব সভ্যতাকে টিকে থাকতে গেলে, হিউম্যান রেস এইটাকে যদি টিকে থাকতে হয়, নতুন মানুষ আমাদের তৈরি করতে হবে, এবং সেটা তৈরি করার পদ্ধতি এটা, সেই পদ্ধতিটি এটা ফলো করতে হবে। নতুন কোনো পদ্ধতি পাওয়া যায়নি, কারণ নতুন একটা পদ্ধতি একজন এখানে বের করেছে, কিন্তু সেটা রোবট তৈরি হবে, সেখানে মানুষ তৈরি হবে না। কিন্তু পৃথিবী চালাতে গেলে মানুষ দরকার, রোবট নয়। ঠিক এইরকম একটা কনসেপ্ট থেকে এই উপন্যাসটা শুরু হচ্ছে। এইবার এই যে মানে রোবটরা রয়ে গেছে, আর 3টে ভালো মানুষ রয়ে গেছে, আর কিছু প্রায় মানব রয়ে গেছে, এই রোবটদের মধ্যে কিছু কিছু বিজ্ঞানী, রোবট বিজ্ঞানী রয়ে গেছে। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে স্যার আইজ্যাক ওল্টন, একজনের নাম হচ্ছে গার্লস গারুইন, একজনের নাম হচ্ছে আইনস্টোন, এরকম সব নাম রয়েছে। এবং একজন কবিও রয়েছে, তার নাম হচ্ছে মিডলটন, নট মিল্টন। এবং একজন মানে দার্শনিক রয়েছে, তার নাম হচ্ছে ব্রয়েড, নট ফ্রয়েড। ঠিক আছে, এইবার এটার মধ্যে স্বাভাবিকভাবেই এই জিনিসটা লেখা হয়েছিল, এই গল্পটার প্রথম লেখা ছিল 1976। সুতরাং এর মধ্যে কিছু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ইনফ্লুয়েন্স রয়েছে, নাৎসি জার্মানির কথা রয়েছে, এটা
প্রেজিউমেবল, সেটা আমি বুঝতে পেরেছিলাম থাকবে। এবং মানে কার্যত ওই রেফারেন্সটা দিয়ে দেখানো হয়েছে যে একটা সেকেন্ড বা রাদার নট সেকেন্ড, থার্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছে। এই হচ্ছে মোটামুটি গল্পটা। এইবার হচ্ছে গল্পটার পজিটিভ কি কি। প্রথমত, নারায়ণ সান্যাল মহাশয়ের লেখার মধ্যে একটা যে স্পন্টেনিটি রয়েছে, একটা যে প্রাণ রয়েছে, একটা যে ক্যাপটিভেটিং ব্যাপার রয়েছে, এটা কিন্তু আউটস্ট্যান্ডিং। ওইটা আপনাকে পুরো ড্রাইভ করবে পুরো গল্পটা পড়ার জন্য, মানে মারাত্মক ওই জায়গাটা। দুই হচ্ছে, এই যে প্রায় মানব না মানবদের যে একটা পৃথিবী ডিজাইন করেছেন উনি, ওই আসল বিজ্ঞানীদের আদলে কিছু কিছু প্রায় মানব বিজ্ঞানী ওই টাইপের তৈরি করে, ওল্টন, আইনস্টোন, এরকম, নট আইনস্টাইন, আইনস্টোন। এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু সত্যি খুব ভালোভাবে এবং ওয়েল থট ডিজাইন, মানে এত ভালো করে উনি ডিজাইন করেছেন, এত সুন্দর ওই পৃথিবীটাকে উনি তৈরি করেছেন, কার্যত প্যারালাল পৃথিবীটাকে। মানে এখন যারা সাইফাই লিখছে বা এখন যারা ফ্যান্টাসি লিখছে, তারা কার্যত এই বইগুলো পড়ে শিখতে পারে যে কি কোন কোয়ালিটিতে এটা লেখা যায়। এটা একটা অত্যন্ত ভালো দিক বলে আমার এই লেখাটা মনে হয়েছে। এরপর এই লেখাটার আরেকটা জিনিস আমি যেটা বুঝলাম, সেই লেখাটা হচ্ছে যে 2026 সালে কি একটা কিছু ঘটনা ঘটবে, এরকম একটা জিনিস উনি লিখে রেখেছেন। এটার কারণ হচ্ছে এটা 1976 লেখা হয়েছিল, 2026 মানে হচ্ছে ঠিক 50 বছর পরে উনি একটা কিছু অ্যাজিউম করে লিখেছেন। এবার আমি 2024-এ বসে পড়ছি, আমি জানি এই ঘটনাটা ঘটবে না, তাই ওই জায়গাগুলোতে কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করতে হবে এবং আপনাকে বুঝতে হবে এই লেখাটা কখন লেখা হয়েছে। এই জিনিসটা আপনাকে পুরোপুরি বুঝতে হবে। এবং এর সঙ্গে পৃথিবীর একটা ডিজাইন করা হয়েছে, নদী নালার এখন কি পরিস্থিতি রয়েছে, কি কারণে থার্ড ওয়ার্ল্ড ওয়ারের সমস্ত কিছু শেষ হয়ে গেল, এই পুরো জিনিসটা এখানে ব্যাখ্যা করা রয়েছে। এবং মাঝখানে মানে বিভিন্ন বিষয়ের গভীরে ঢুকে, ধরুন জৈবিক প্রক্রিয়া, কোষ কিভাবে বাড়ে, মৃত কোষ কি, সজীব কোষ কি, অর্গানিক ব্যাপারটা মানে কি। একটা সময় অর্গানিক মানে মনে করা হতো যে মানুষের শরীর থেকে বা জীবন্ত কোনো বিষয় থেকে আসবে, তা তো নয়। অর্গানিক কেমিস্ট্রি মানে তা নয়, আমরা বেঞ্জিন সম্পূর্ণ মানে মানুষ প্রডিউস না করেও বেঞ্জিন বানানো যায়। এই যে একটা কেমিস্ট্রির কনসেপ্ট, সেটা নিয়ে একটা লেখা রয়েছে। এরপর রয়েছে E=mc², নিজের মতন করে একটা ব্যাপার দেওয়া রয়েছে। এখানে ই মানে এনার্জি নয়, এখানে ই মানে ইটারনিটি, অর্থাৎ এটা আইনস্টোনের থিওরি, অর্থাৎ নারায়ণ সান্যালের তৈরি চরিত্র আইনস্টোনের থিওরি, এটা আইনস্টাইনের থিওরি নয়। এবং স্যার আইজ্যাক ওল্টনের গ্র্যাভিটির ফর্মুলা, সেই ফর্মুলাটা আবার আইজ্যাক নিউটনের ফর্মুলার কাছাকাছি, কিন্তু সামহাউ ডিফারেন্ট। তার সঙ্গে ওই নেপিয়ারের যে লক টেবিল অবশ্য এখন আর লাগে না, ব্যাকডেটেড জিনিস, এখনকার ছেলেমেয়েরা জানে কিনা আমি তাও জানি না। লক টেবিল হচ্ছে মানে অঙ্কটাকে অনেক ইজি করে দেওয়া হয়েছিল, তার সে লগারিদম কেন ইউজ হয়েছিল সেইটার পুরো ব্যাখ্যা। এবং সংখ্যাতত্ত্বের ইতিহাস, শূন্য আবিষ্কারের আগে কিভাবে ব্যবহার হতো, কারণ শূন্যের যে কি মহিমা, সংখ্যার স্থান মাহাত্ম শূন্য আমাদের বুঝিয়েছে। শূন্য নড়াচড়া করলে অনেক কিছু হতে পারে, শূন্য ডান দিকে যত বসে থাকবে সংখ্যাটা কোথায় গিয়ে পৌঁছবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর শূন্য যদি কোনো কিছু দিয়ে ডিভাইড হয় বা শূন্য যদি ডেসিমাল পয়েন্ট আমরা চেঞ্জ করি, তাহলে কি হবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। এই শূন্যের যে ব্যবহার, এই পুরো বিষয়টা কিভাবে মডার্ন সায়েন্সকে ইম্প্যাক্ট করলো এবং কিভাবে নারায়ণ সান্যাল মহাশয়ের তৈরি এই পৃথিবীটাকে ইম্প্যাক্ট করছে, এই পুরো জিনিসটা মানে ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং, মাইন্ড ব্লোয়িং। মানে কি বলবো, মানে সায়েন্সের এত ব্রিলিয়ান্ট ব্যাখ্যা এবং সেটাকে এত জীবন্ত করে একটা মানে বইয়ের মধ্যে নিয়ে আসা হয়েছে, একটা উপন্যাসের মধ্যে নিয়ে আসা হয়েছে। সত্যি এর নামটা সার্থক, অবাক পৃথিবী। আমি আবারও বইটা দেখাবো, সত্যি বলছি এটা পড়ে আমি মুগ্ধ, আমি স্পেলবাউন্ড, আমি পুরো অবাক হয়ে গেছি, আমি স্টান্ড, আমি সারপ্রাইজ যে কোন উচ্চতায় একটা লেখাকে নিয়ে যাওয়া যায়। এটা কিন্তু থ্রিলারের থেকে কোনো অংশে কম নয়, কিন্তু এখানে কিন্তু কোনো খুনোখুনি হয়নি। গল্পটা শেষ হবে হচ্ছে একটা কনফিউশন দিয়ে, যে একজন মহিলা দুজনের শয্যা সঙ্গিনী হতে চাইছেন ইন দ্য ইন্টারেস্ট অফ গ্রোয়িং হিউম্যান রেস। সেটা হওয়া উচিত এই এথিক্যাল কনফিউশন, এবং এথিক্সটা কখন, যখন হিউম্যান রেস শেষ হয়ে গেছে সেই সময় ওই এথিক্সটা ধরে থাকা উচিত, নাকি তার দুজনেরই সঙ্গে বিছানায় যাওয়া উচিত, কারণ হিউম্যান রেস তাকে তৈরি করতে হবে। এইরকম একটা কনফিউজিং জায়গায় এসে এরকম একটা প্রশ্ন ছুড়ে দিয়ে পাঠকের দিকে এই বই কিন্তু শেষ হয়েছে। আমার দুরন্ত লেগেছে নারায়ণ সান্যাল মহাশয়ের এই লেখা। আমি অনেকদিন বাদে আবার পড়লাম, আমার কিন্তু দুরন্ত লেগেছে। তো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে। আর যদি মন চায় আমাদের কলকাতা থ্রিলার ক্লাব এই ফেসবুক গ্রুপটা জয়েন করতে পারেন, যেখানে আমরা থ্রিলার নিয়ে নট অনলি বই, সিনেমা টিনেমা সমস্ত কিছু থ্রিলার কন্টেন্ট নিয়ে কথা বলবো বলে ঠিক করেছি। চলুন দেখা হবে পরের ভিডিওতে। টাটা।